নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের এই আলোচনা চক্রে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমরা সব একটা কথা শুনে আসছি, সেবাই পরম ধর্ম। আর্ত নিপীড়িত মানুষের সেবা করার লক্ষ্যে যেসব সংগঠন ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে 100 বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে চলেছে, তাদের মধ্যে অগ্রগণ্য সংগঠন হল ভারত সেবাশ্রম সংঘ। আমাদের অত্যন্ত সৌভাগ্য, আজ আমরা স্টুডিওতে পেয়েছি ভারত সেবাশ্রম সংঘের স্বামী সাধনানন্দ মহারাজজিকে। প্রণাম মহারাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার সান্নিধ্যে এসে নিজেদের সত্যি খুব ধন্য মনে করছি। মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ দেশে বিদেশে একটি পরিচিত নাম, যে প্রতিষ্ঠানকে মানুষ অন্তর থেকে শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন এই জন্যে বললাম যে অনেক ভুঁইফোড় প্রতিষ্ঠান গড়ে উঠছে, যা সেবা করার নামে মানুষকে প্রতারণা করার উদ্দেশ্যই তাদের বেশি থাকে। সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে বলছি যে 100 বছরেরও বেশি সময় ধরে মানুষ এই প্রতিষ্ঠানকে বিশ্বাস করছেন। এহেন প্রতিষ্ঠার ইতিহাস এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজির কথা যদি আমাদের একটু শোনান। ধন্যবাদ। ভারত সেবাশ্রম সংঘ প্রায় 100 বছরের উপর ধরে কাজ করে চলেছে, এটা আপনি বলেছেন, আপনারা সকলেই জানেন। এই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ। আমরা জানি যখন অখণ্ড ভারতবর্ষ, সেই সময় ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে বিষ্ণুচরণ ভূঁইয়া বলে একজন ভদ্রলোক ছিলেন। তিনি জমিদার সেরেস্তাতে কাজ করতেন। তিনি চিন্তা করছিলেন সেই সময় হিন্দুদের ওপর অনেক দুর্যোগ নেমে এসেছিল, হিন্দু মা বোনের ওপর অত্যাচার হচ্ছিল, হিন্দু মন্দিরগুলো লাঞ্ছিত হচ্ছিল। তিনি তখন চিন্তা করলেন যে ধর্ম কি তবে নেই, ভগবান কি তবে নেই? হিন্দুরা তো কখনো কারোর অন্যায় করে না, কারোর ক্ষতি সাধন করে না, তাহলে হিন্দুদের ওপর কেন এত অত্যাচার নেমে আসে? তখন তিনি বাড়িতে গৃহদেবতা নীলরুদ্র শিব ছিলেন, সেই নীলরুদ্র শিবের আরাধনায় মগ্ন হলেন। বললেন, আমি 1টি বছর ধরে আমি সাধনা করব, দেখব ভগবান আছেন কি নেই। যদি ভগবানের আশীর্বাদ না আসে তাহলে বুঝবো ভগবান নেই। তিনি 1টি বছর গৃহদেবতা নীলরুদ্রের আরাধনা করলেন। করার পর তিনি যখন বছর শেষ হয়ে যায়, গভীর রাত্রিতে চিন্তা করছেন তাহলে ভগবান বোধহয় নেই, ধর্ম নেই, এরকম চিন্তা করছেন। তখন জ্যোতির্ময় আলোকে ভরে গিয়েছিল সেই মন্দির এবং দৈব বাণী হয়েছিল, আমি তোমার পুত্র রূপে আসছি। এরপর আমরা দেখতে পাই মাঘী পূর্ণিমা তিথিতে স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্ম হয়েছিল। তার ছোটবেলার নাম ছিল বিনোদ। তিনি জন্মগ্রহণের পরেই ছোট থেকেই চুপচাপ থাকতেন, সবসময় একটা শিবভাব, হাতে একটা ত্রিশূল নিয়ে ঘুরে বেড়াতেন, ঝোপে জঙ্গলে বসে ধ্যানস্থ থাকতেন। তিনি যখন ক্রমশ বড় হচ্ছেন নিরামিষ আহার করতেন। যখন 2 বছর বয়স, তিনি ভাবছেন আরে এর ধর্ম কি, একটা গাছকে পুজো করা হচ্ছে, বাড়িতে তুলসী গাছ রয়েছে। তখন তিনি প্রশ্ন করলেন, আচ্ছা এই তুলসী গাছের মধ্যে কি আছে? মাকে জিজ্ঞাসা করেছেন, মা বলছেন এখানে নারায়ণ আছেন। তিনি তখন একদিন সন্ধ্যাবেলা যখন মা তুলসী গাছে জল দিয়েছেন, প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, ধূপকাঠি জ্বেলে দিয়েছেন, তখন চলে যাওয়ার ঘরে যখন চলে গেছেন, উনি তুলসী গাছের কাছে যে বলছে, তোমার মধ্যে নারায়ণ আছে, তুমি আমাকে দেখা দাও। কিছুতেই দেখা দিচ্ছেন না। তখন তিনি রাগ করে বলছে, এটা তুমি কেমন ঠাকুর, আমি তোমাকে বলছি তুমি দেখা দিচ্ছ না। বলে, তাহলে তুমি ঠাকুর, অন্য গাছের মতো গাছ, তোমাকে তুলে ফেলে দেবো। তখন ওর দেখা দিচ্ছেন না। তখন তিনি কী করলেন, তুলসী গাছের উপর থুতু ফেলেছেন। ফেলা মাত্রই তুলসীর মধ্য থেকে নারায়ণ বেরিয়ে এসে তাকে দর্শন দিলেন এবং তিনি মূর্ছিত হয়ে গেছিলেন। মা এবং দিদি তাকে মাথায় জল দিয়ে যখন জিজ্ঞাসা করেছেন, কী হয়েছিল তোমার, বললে এরকম এই ঘটনা, তিনি তখন তাদেরকে বললেন। এরপর আমরা দেখতে পাই স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন 13 বছর বয়স, তখন স্কুল থেকে এসে ফিরে তিনি শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে দেখতে দেখতে ভাবছেন, আরে প্রত্যেকটা মানুষই তো মরে যায়, সবাইকার শেষ পরিণতি হচ্ছে এই শ্মশানে পুঁতে দেওয়া হচ্ছে, কবরে দিয়ে দেওয়া হচ্ছে, কবর দেওয়া হচ্ছে, আর না হলে মানুষকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই শ্মশানে তো সবাইকে মরতে হবে। তাহলে আমি যদি লেখাপড়া শিখি, আমি যদি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, ব্যারিস্টার হই, বড় রাজনীতিবিদ হই, আমি যদি ধর্মজগতেরও শ্রেষ্ঠ পুরুষ হই, মরতে তো হবেই। তাহলে এই যে আমি জন্মগ্রহণ করেছি, তাহলে এই জন্মের আমাদের শাস্ত্র বলছে যে মানুষের মধ্যে আত্মা রয়েছে, সেই আত্মা নাকি বারে বারে জন্মগ্রহণ করছে, আবার মরছে। তারা যখন মুক্ত হয়ে যায়, যখন তাকে আমাদের হিন্দু ধর্মে বলা হয়েছে মুক্তি বা মোক্ষ, সেই পর্যায়ে যখন যায় তখন তাকে আর জন্মগ্রহণ করতে হয় না, ভগবানের শরীরে। তাহলে আমাকে ধর্মতত্ত্ব জানতে হবে,
যে সত্যিকারের ধর্মটা কি, না মানুষ এ নিয়ে বিভ্রান্ত পথে চলেছে। আচ্ছা তখন তিনি কি করলেন, তিনি ওই শ্মশানে বসে ধ্যান করছেন বাড়িতে। তখন তার মৃত ভ্রাতুষ্পুত্রকে পুঁতে দেওয়া হয়েছিল ওই শ্মশানের মধ্যে, ছোট ছেলে, তার সকলের আদরের ছিল। উনি দেখছেন সিগাল কুকুর এসে মাথার খুলিটাকে বার করেছে। সেই মাথার খুলিটা উনি নদীর জলে ধুয়ে নিয়ে এসে পড়ার টেবিলে রেখে দিয়েছেন। মা দিদি এসে বলছে, আরে কী করেছিস অনাসৃষ্টি, একটা মরা মানুষের মাথাকে এখানে রেখেছিস? বলছে তুমি তাকে বলছো আজকে, বলছো এটা সংসারের অকল্যাণ হবে, কিন্তু এই তোমাদের আদরের ভ্রাতুষ্পুত্র। উনি বলছেন, দেখো আমি এটাকে দেখে, বলছে কেন এনেছিস? বলছে এটা দেখে আমি চিন্তা করি, মৃত্যু চিন্তা করি। আমি প্রত্যেক দিন ভাবি যে মানুষের শেষ পরিণতি এই শ্মশানের কয়েক মুষ্টি ছাই, তাহলে এই জীবন দিয়ে আমি কি করব? তাই জীবনে আমাদের লক্ষ্য হচ্ছে নাকি, শাস্ত্র বলছে, আমাদের ধর্ম বলছে যে ভগবানকে লাভ করাই বা মুক্তি লাভ করাটাই হচ্ছে এই জীবনের লক্ষ্য। সেই জন্যই আমরা জন্মগ্রহণ করেছি। তা উনি প্রতিদিন ওই 7 দিন 10 দিন করে আবার দরজা বন্ধ করে বসে থাকতেন। মাকে বলতেন আমি মৃত্যু চিন্তা করব, তুমি দরজা খুলবো না। মা খাবার দিয়ে যান, মা খাবার আবার পাল্টে দেন, কিন্তু সেই 10 দিন বলেছেন 10 দিন, 7 দিন তো 7 দিনই। এইভাবে তিনি চলছেন। বয়স কত তখন 13-14 বছর এরকম বয়স হবে। আর দুটো কাঠের মুগুর ছিল 1.5 মণ ওজনের। এই মুগুরগুলো উনি ভাজতেন প্রতিদিন, ডন বৈঠক দিতেন, মুগুর ভাজতেন। যখনই ঘুম আসতো নদীতে সাঁতার কাটতেন, আর সে দিবারাত্র ওই চিন্তায় থাকতেন। কেউ জিজ্ঞাসা করে তুমি কিসের সাধনা করছো? বলছে আমি মৃত্যু চিন্তা করি। তা মৃত্যু চিন্তা করতে করতে যখন একদিন তার হেডমাস্টার মশাই বললেন যে এই ছেলেটার তো অধ্যাত্ম একটা চিন্তা ভাবনা আছে, তা উনি তাকে নিয়ে গেলেন গোরখপুরে বাবা গম্ভীরনাথজির কাছে, তখনকার দিনের নাকি শ্রেষ্ঠ যোগী। তার কাছে দীক্ষা নিলেন, নিয়ে তারপরে উনি চলে গেলেন বেনারসে চলে গেলেন। সেখানে যে তিনি নির্বিকল্প সমাধি আরম্ভ করলেন, সেখানে সিদ্ধি লাভ করে ফিরে এলেন। ফিরে এসে গ্রামে ফিরে এসে তিনি সমাজের সেবা করছেন, কল্যাণ করছেন, দরিদ্র ভাণ্ডার গঠন করেছেন। গঠন করে ছাত্ররা যারা বই কিনতে পারছে না, যাদের কৈশোরী জামা কাপড় সমস্ত কিনে দেয়া তাদেরকে। তারপরে বাড়িতে বাড়িতে অনেক আছেন যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কারো কাছে চাইতে পারেন না। উনি কী করতেন, ওই চাল ডাল পয়সার সংগ্রহ করে তার বাড়ির দরজায় রেখে দিয়ে আসতেন। এইভাবে সেবা কাজ তার জীবনে শুরু হয়েছিল। পরবর্তীকালে তিনি কি করছেন, যখন আরেকটু বয়স হয়েছে, যখন 16-17 বছর, সেই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ভয়ঙ্কর দুর্ভিক্ষ। তখন ওই আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকে কিছু ওই বড় সমস্ত শিক্ষিত, উচ্চশিক্ষিত শিক্ষায় যারা নিতে বসেছে, ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং করছে বা মাস্টার ডিগ্রি করছে। কোন সনের কথা সেটা? তখন সম্ভবত 20th সেঞ্চুরির প্রথম দিকটা হবে, 14-15-16 সালের এরকম একটা হবে। তাই সেই সময় তিনি কি করছেন, ওই আচার্য প্রফুল্লচন্দ্র রায় দেখলেন যে স্বেচ্ছাসেবকদের নিয়ে সেবা করতে গেছেন, তারা 2 দিন 4 দিন থাকে, খাওয়া ঠিক নেই, শোয়ার সময় নেই, এরকম দেখে তারা পালিয়ে যায়। তখন প্রণবানন্দজিকে দেখলেন যে তিনি সেবা করছেন, তিনি তখন ব্রহ্মচারী বিনোদ। তিনি কি করলেন, সেখানে ওই ছেলেদেরকে ডেকে এনে সমস্তকে বললেন যে তোমরা তো করো। বললো না, আমরা তো এরকম এত পরিশ্রম করতে পারবো না, কিন্তু আপনার কাছেই ছেলেরা এত পরিশ্রম করে কি করে? তারা ওই মুসুর ডালের পাতলা জল আর ভাত খেয়ে তারা দিনের পর দিন সেবা করে যাচ্ছে মানুষের। তখন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও প্রভাবিত হলেন তার দ্বারা। যে বললেন যে তাহলে এক কাজ করি, আমি টাকা পয়সা সংগ্রহ করে দিই, আপনি সেবা কাজটা চালান। আপনার এই সেবা কাজ দেখে আমি অভিভূত হয়েছি। মাঝে মাঝে প্রফুল্লচন্দ্র রায় যেতেন। তারপর গ্রামে গ্রামে চরকা বিতরণ করে দিয়েছিলেন, যাতে গরিব মানুষদেরকে রোজগারের জন্য ব্যবস্থা করা। স্বামী প্রণবানন্দজি এইভাবে কারোর বাড়িতে আগুন লেগেছে, দলবল নিয়ে যে আগুন নেবাচ্ছেন। একবার তো একটা ঘটনা হয়েছিল, খুব সুন্দর ঘটনা। এক মুসলিম ভদ্রলোক, মাঝি আর কি, অন্য গ্রাম থেকে নৌকা চালিয়ে এসেছিল, ওই গ্রামে বাজিতপুরে এসেছে। তার কলেরা হয়েছে। কলেরা হওয়াতে মুসলমানরাও কেউ কাছে যায় না, কেউ যায় না, হিন্দুরাও যায় না। তখন স্বামী প্রণবানন্দজি শ্মশানে সাধনা করছেন, ধ্যান করছেন, হঠাৎ খবরটা গেল। উনি কি করলেন, ওখান থেকে তাকে সেই কোলে করে তুলে নিয়ে এলেন, বিরাট চেহারা ছিল, তুলে নিয়ে এলেন। নিয়ে এসে তাকে তার বাড়িতে নিয়ে এসে তার সেবা শুশ্রূষা করে, চিকিৎসা করে, সুস্থ করে তার বাড়ি পাঠিয়ে দিলেন। তাই এরকম তার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো কিছু ছিল না, মানবিকতাটাই তার কাছে বড় ছিল। এরপর তিনি 20 বছর যখন বয়স হলো, তিনি যখন চিন্তা করছেন, আরে এই তো আমার তো জীবন বেড়ে যাচ্ছে, ধর্মজগতে সব কিছু তো আমার জানা হয়নি, তাহলে আমাকে জানতে হবে। তখন ওই শ্মশানের মধ্যে একটা উঁচু বেদি রচনা করে পৌষ পূর্ণিমাতে হাতের ত্রিশূলকে পুঁতলেন। বললেন আমি সংকল্প করলাম যে আমি এই আসন থেকে উঠব না যতক্ষণ না পর্যন্ত আমি সমস্ত ধর্মজগতে জানতে পারছি, অর্থাৎ সিদ্ধি লাভ করতে পারছি। আর যদি মৃত্যু আমাকে বরণ করে না, আমি তাতেও রাজি আছি। আমি মৃত্যু বরণ করে নেব, কিন্তু আমি আমার সংকল্প থেকে বিচ্যুত হব না।
তিনি কথায় কথা বলতেন, সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞা যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। বাহ। সংকল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না, এই সার নীতি যার, সেই একমাত্র বিশ্বজয়ী হতে পারে। বাহ। বললেন ছোট ছোট সংকল্প করে আমাদের এগিয়ে যেতে হয়, হ্যাঁ। তারপর বড় বড় সংকল্প করা সম্ভব হয়। সেই। স্বামী প্রণবানন্দজি মহারাজ এরপর তো তিনি সিদ্ধি লাভ করলেন, তিনি আচ্ছা। 10টা বাণী দিলেন, দিয়ে বললেন, যিনি বললেন প্রথম কথাই উঠছেন আসন থেকে উঠেই, পৌষ পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিন সিদ্ধি লাভ করলেন। ওই যে পৌষ পূর্ণিমা বসেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। তিনি খাওয়া নেই, নড়া নেই, চড়া নেই, ওঠা নেই, আচ্ছা। এক আসনে বসে রইলেন। আর মাঘী পূর্ণিমা একটা মাস বসে রয়েছিলেন, মাঘী পূর্ণিমার দিন সিদ্ধি লাভ সিদ্ধি করেছেন। লাভ করলেন। আসন থেকে উঠেই তিনি বললেন, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহা সমন্বয়ের যুগ, এ যুগ মহা মিলনের যুগ, এ যুগ মহা মুক্তির যুগ। বললেন এই যুগের, বললেন সাধনা আমি করে রেখেছি। বললেন তারপর তিনি 10টা বাণী দিলেন, সংঘ বাণী বলে। তাতে বললেন যে উনি লক্ষ্য কি, দেখছে যেটা শুধু উনি ধর্মগুরু ছিলেন না, উনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন সেই স্বাধীনতা অর্থে। হ্যাঁ, ওই সময় এই ঘটনাটা তার আগেরই ঘটনা। ওই সময় যখন উনি সাধনা করতেন, ওই শ্মশানে বসে তার একটা কুঠিয়া ছিল, সেখানে কি করতো, স্বাধীনতা সংগ্রামীরা তাকে সেখানে আসতেন এবং থাকতেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেন এবং তাদের সমস্ত অস্ত্রশস্ত্র এখানে লুকিয়ে রেখে যেতেন, মানে বিপ্লবীদেরও উনি দিয়েছেন, সহযোগিতা সহযোগিতা করেছেন। এর করেছেন। ফলে তাকে দুবার জেলে যেতে হয়েছে। আচ্ছা। ব্রিটিশ সরকার তাকে জেলে নিয়ে গিয়েছিল এবং তাকে প্রায় 3 মাস করে দুবার জেল কারাগার যে ভোগ করতে কারাগার হয়েছে। ভোগ করতে হয়েছে। তারপরে উনি যখন ওখানে রয়েছেন, ওই ইয়েতে যখন সিদ্ধি লাভ করলেন, করার পরে উনি কি করলেন, 10টা বাণী দিলেন। বললেন ধর্ম নিয়ে আমরা মাতামাতি করি, ধর্ম আবার কি, সমস্ত জীবজন্তুর যেমন এক একটা ধর্ম রয়েছে, গরুর একরকম ধর্ম, ছাগলের একরকম, সাপের একরকম ধর্ম, বাঘের একরকম ধর্ম, মানুষের তো একটাই ধর্ম। সেটা কি ধর্ম? মানবিকতার বিকাশ, প্রকাশ, মনুষ্যত্বের জাগরণ। তা উনি বললেন তখন ওই 10টা বাণীতে প্রথম বললেন লক্ষ্য কি তাহলে আমাদের জীবনের? বললেন লক্ষ্য হচ্ছে যে আমাদের এই জীবন থেকে উঠে যেতে ভালো মানুষ হও, সৎ মানুষ হও, সজ্জন মানুষ হও, লোকের কল্যাণ করো, তুমি অন্যায় করবে না, আর যারা অন্যায়কারী আছে তাদেরকে যাতে অন্যায় পথ থেকে সরে আসে সেটাকে চেষ্টা করো। তখন উনি তারপর বললেন ধর্ম সম্বন্ধে বলতে যে বলছেন ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। বললেন যার মধ্যে ত্যাগ নেই, যে স্বার্থপর মানুষ, সে কি ধর্ম লাভ করবে? তার মনুষ্যত্বের তো জাগরণই হয়নি। আগে তো তুমি মানুষ, তোমার মধ্যে পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে দূরীভূত করে তোমাকে মানুষ হতে হবে ভালো, এরপর তো তুমি দেবত্বে উন্নীত হবে, তবে তো তুমি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে। তা তোমার পশু মানুষ তো আমাদের মধ্যে সব কিছুই রয়েছে, পশুত্ব রয়েছে, মনুষ্যত্ব রয়েছে, দেবত্ব রয়েছে, কারোর কম বেশি সেটা রয়েছে, এটা আমাদের প্রচেষ্টার দ্বারা এটা হয়। আচ্ছা। এরপর স্বামী প্রণবানন্দজি মহারাজ এই 10টা বাণী দিয়ে বলছে মহাসম্বল কি, বলতো আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। বলে যার কনফিডেন্সের সে জীবনে কিচ্ছু করতে পারে না, কোথাও প্রতিষ্ঠিত হতে পারে না। আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, যদি কেউ তোমাকে সাহায্য না করে নিজের উপর, আর আত্মমর্যাদা, সেলফ ডিপেন্ডেন্স। তারপরে উনি কি করলেন, তারপরে বলছেন যে পরম মিত্র কি, উদ্যম, উৎসাহ, অধ্যবসায়। বলছে মহাপাপ কি, বলে দুর্বলতা, তোমার মধ্যে দুর্বল, তুমি কোনো কাজ করতে যাচ্ছ, তুমি দুর্বল হয়ে যাচ্ছ, তুমি তোমার কেউ লোভ দেখাচ্ছে, তুমি সেখানে লোভের প্রবৃত্তিতে চলে যাচ্ছ, তুমি পুরো প্রলোভনে পড়ছো, সেই প্রলোভনের দিকে তুমি ধাবিত হচ্ছ। তুমি যদি নিজেকেই যদি কন্ট্রোল করতে না পারো তাহলে সেটাই দুর্বল। বললেন সেই দুর্বলতাকে তোমাকে দূরীভূত করতে হবে। দুর্বলতা, ভীরুতা, ভীরুতা মানে ভয় পাওয়া, কাপুরুষতা, এগুলো হচ্ছেন মহাপাপ। তারপর হচ্ছে মহাসম্বল কি, ওই মহাসম্বল তো বললাম। বলছে মহাশক্তি কি, বলছেন ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা। বললেন যে কোনো কাজে যদি তোমাকে জয়ী হতে হয় তাহলে ধৈর্য দরকার, ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা যদি না থাকে। তারপরে এইভাবে তিনি কি করলেন, 10টা বাণী তিনি দিয়েছেন। স্বামী প্রণবানন্দজি মহারাজ এরপরে কি করলেন, তিনি গয়াতে গিয়েছিলেন। গয়াতে পিতার ওই পিণ্ডদান ইত্যাদি কাজ করতে, যে গয়া স্টেশনে পাণ্ডারা তাকে ছেঁকে ধরলো। পাণ্ডা ছেঁকে ধরেছে, ধরে টানাটানি করছে, তার বিরাট চেহারা। উনি তখন ভাবছেন, আরে রে, আমার মতো শক্তিমান মানুষকে যদি এত ঝামেলায় ফেলে তাহলে তো সাধারণ মানুষকে কি করবে। তখন উনি কি করলেন, কি ওই 2-4টে পাণ্ডা এসেছিল, তাকে ধরেছিল, তার বিরাট শক্তি সবকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পর তো ওরা তো ভয় পেয়ে গেছে। উনি করলেন, বললেন আমার প্রথম সংকল্প হলো গয়াতে আমাকে এখানে আশ্রম স্থাপন করতে হবে এবং তীর্থযাত্রীদের নিরাপদ করতে হবে। আচ্ছা মহারাজ, এই কথায় আমরা একটু পরে আসবো, গয়ার প্রসঙ্গে আমরা আবার আসবো, সেটার জন্য আমার আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। এই মুহূর্তে আমি সংঘের কাজকর্ম নিয়ে কিছুটা জানতে চাইছি, কারণ আমরা নিউজ পেপারে, টিভিতে দেখছি কোনো ভারতবর্ষের যে কোনো অঞ্চলে, যে কোনো জায়গায়, যে
কোনো বিপর্যয়ে বিপদে আপদে তা সে ন্যাচারাল ক্যালামিটিস হোক, যুদ্ধ হোক, কোনো অ্যাক্সিডেন্ট হোক, ভারত সেবাশ্রম সংঘ তৎক্ষণাৎ তার টিম নিয়ে সেখানে পৌঁছে যাচ্ছে। তো এই যে ভারত সেবাশ্রম সংঘের যে বিরাট একটা কর্মকাণ্ড রয়েছে, সেটা নিয়ে কিন্তু অনেক দর্শকরা এর যে ব্যাপ্তিটা কত বিশাল অনেকে হয়তো জানেন না। তো আপনাদের এই বিশাল কর্মকাণ্ড নিয়ে যদি আমাদের দর্শকদের একটু কিছু বলেন, ইভেন কি শিলচরেও যে আপনাদের অনেক কিছু আপনারা গড়ে তুলেছেন, হ্যাঁ, শিক্ষার ক্ষেত্রে হোক, প্রতিষ্ঠান হোক, বৃদ্ধাশ্রম হোক, সেগুলো যদি আপনি আমাদের একটু বলেন। এটা তো মানে ভারত সেবাশ্রম সংঘর নামটার সঙ্গে সেবা কথাটা জড়িত রয়েছে। স্বামী প্রণবানন্দজি সেইভাবেই নামটা রেখেছেন যে ভারতের সেবা। ভারতের সেবা মানে ভারতের গাছপালা, মাটি, পাথর সবকিছুর সেবা, শুধু মানুষ নয়, জীবজন্তু সবাইকার, সকলকার কল্যাণ স্বামী প্রণবানন্দজি চেয়েছেন। তা এই যে ভারত সেবাশ্রম সংঘ, আপনারা হয়তো শুনেছেন সাতক্ষীরা মহকুমায় খুব ঘূর্ণিঝড় হয়েছিল তখন। সেই সময় স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সেই ছাত্র বন্ধুদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সেখানে। সুন্দরবন দুর্ভিক্ষে যে ব্যাপক সেবা কাজ, আমরা শুনেছি সেখানে মশার কামড়ে মানুষ মারা যেত, সেখানে স্বামীজিরা দিনের পর দিন গেছেন, সেখানে সেবা কাজ করেছেন। বিভিন্ন কলেরা আক্রান্ত মানুষ যখন গ্রাম ছেড়ে মানুষ চলে যাচ্ছে, তখন আমি আমার সভাপতি মহারাজের কাছে শুনেছি, তার কাছে সেবা করছিলাম একদিন, তিনি বলছেন জানিস রে বাবা, আমরা তখন সেবা করছি গুরু মহারাজের আদর্শে, গেছি কলেরা রুগী, হাসপাতালে রুগী নেই, ডাক্তার চলে যাচ্ছে, নার্স নেই, বলছে পায়খানা করে সমস্ত চারিপাশে মলমূত্র ভরে রয়েছে, বলছেন আমরা গুরুজির নির্দেশে সেখানে ওই ব্লিচিং পাউডার ছড়াচ্ছি, ডেটল ছড়াচ্ছি, আর করছি কি বলে ওই রুগীদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ওষুধ খাওয়ানো, বলছে দিবারাত্র। সেই সময় আমাদেরকে নিয়ম ছিল, হাইজিন মেইনটেইন করাটাই তো এখানে বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। সেই সময় বলছে আমরা তুলেছি, আমাদের গোটা গায়ে হয়তো মলমূত্র ত্যাগ করে দিয়েছে, এবং আমরা সেই অবস্থাতে আমরা তাদের সেবা করছি গুরুজির নির্দেশে। বলছেন আমাদের আবার যখন ব্রহ্মচারী অবস্থা ছিলাম, আমাদের কঠোর সব নিয়ম পালন করতে হতো। বলছেন যে বাড়িতে বাড়িতে অসুস্থ রুগী রয়েছে, কেউ দেখাশোনার নেই, সেখানে দিবারাত্র তাদের সেবা করতে হতো। বিভিন্ন বাড়ি থেকে খবর দিত যে আমার বাড়িতে এরকম রুগী রয়েছে, কেউ দেখাশোনার নেই, আমরা ব্রহ্মচারীরা যে সেখানে তাদের সেবা করতাম। ব্রহ্মচারীরা সেই ইনফেকশন বা তাদের এই যে এগুলো তো ছোঁয়াচে রোগ ছিল, তাদের অনেকে হয়েছে, অনেকে আক্রান্ত হয়েছেন। আমাদের স্বামীজিরা দু একজন মারাও গেছেন, কিন্তু অধিকাংশই সুস্থ রয়েছেন, চিকিৎসা করা হয়েছে, এগুলো তো ভালো হয়েছেন। কিন্তু তাদেরকে অনেকেই তারা পিছিয়ে আসেননি। তারা তখন চিন্তা করছেন যে আমার জীবনের ব্রত তারা নিয়ে নিয়েছেন, যে মানুষের কল্যাণ, জীবের কল্যাণ, সেখানে যদি আমার যদি কিছু ক্ষতি হয় সেই চিন্তা করতে গেলে তো তার করা যাবে না। সেখানে তারা সেইভাবে সেবা কাজ করেছেন। এবং আমরা পরবর্তীকালে আমরা দেখেছি ভারত সেবাশ্রম সঙ্গে, আপনি একটু আগে বললেন যুদ্ধক্ষেত্রে, যে এই যে 65 সালে যখন ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, সেখানে হাজার হাজার যারা উদ্বাস্তু ছিল তাদেরকে আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে সেবা হয়েছে। 1971 সালের ঘটনা আমি নিজে জানি, সেখানে এক একটা ক্যাম্পে 30-40 হাজার করে সমস্ত রয়েছে, এরকম অসংখ্য ক্যাম্প আমাদের ত্রিপুরাতে, আসামে ছিল, পশ্চিমবাংলায় ছিল, ওদিকে কাশ্মীরের আশেপাশে সমস্ত ক্যাম্প ছিল। বরাক উপত্যকায় তো প্রচুর শরণার্থী, হাজার হাজার শরণার্থী, একটা ক্যাম্পে 30,000-40,000 করে শরণার্থী। আর সেখানে ভারত সেবাশ্রম সংঘ তাদের ব্যাপক সেবা কাজ করেছেন, হাজার হাজার ভলেন্টিয়ার নিয়ে সমস্ত স্বামীজিরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। শিলংয়েও যখন 80s এর ফার্স্ট হাফ অফ 80s এ গোলমাল, তখনও আপনাদের। আমি কয়েকদিন আগে শিলংয়ে গিয়েছিলাম, সেখানের ভদ্রলোকরা বলছেন আমরা এখনো পর্যন্ত, একজন প্রফেসর বলছিলেন যে এখনো আমরা স্মরণ করি, সেই সময় আমাদের কাছে দাঁড়াবার কেউ ছিল না, তখন ভারত সেবাশ্রম সংঘ এসে যদি না দাঁড়াতো, ভারত সেবাশ্রম সংঘের যে একটু খিচুড়ি বা একটু খাবার পাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকতাম, এগুলো চিকিৎসা পাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকতাম। আর বিদেশে যে আপনাদের ব্রাঞ্চগুলো রয়েছে, সেখানে আপনাদের মানে কি ধরনের কাজ করা হয়? শুধু কি ভারতীয়দের জন্য, নাকি ওখানকার মানুষও কেউ যদি ক্রাইসিসের মধ্যে পড়েন সংঘের ওখানে বিদেশে আমি গিয়েছিলাম 12 সালে, আমেরিকা, দক্ষিণ আমেরিকা ঘুরে এসেছি। আমি যেখানে গিয়েছিলাম কোভেন্ট জোন, যেখানে প্রবাসী ভারতীয়রা, তো এখন তো ভারতীয় ভাষা ভুলে গেছে, তাদের ধ্যান ধারণা সমস্ত পরিবর্তন হয়ে গেছে, তারা ইংরেজিতে কথা বলে সমস্ত, তারা কিন্তু ভারতীয় সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করেছে এখনো পর্যন্ত। তারা এখনো যখন ভজন করে, কীর্তন করে বা কাজ তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, ভারতীয় তো আমরা খুঁজে পাই। তা সেখানে আমাদের একজন স্বামীজি ছিলেন, স্বামী পূর্ণানন্দজি মহারাজ, তিনি সেখানে গিয়েছিলেন, যে দিনের পর দিন সেখানে থেকে সেখানে কি করেছেন, একটা কলেজ তৈরি করেছেন, হিন্দু কলেজ তৈরি করেছেন,
সেখানে আমেরিকায়? আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতে, আচ্ছা। সেখানে ত্রিনিদাদে, গায়ানাতে, এই সমস্ত অঞ্চলে আচ্ছা। সেখানে বেশ কয়েকটা সেন্টার হয়েছে। সেখানে তাদেরকে স্কুল, হোস্টেল এবং গ্রামে গ্রামে সমস্ত নৈতিকতার কথা, যে মানবিকতার কথা, এইগুলো সমস্ত প্রচার করেছেন এবং তাদেরকে আবার সেই ভারতীয়ত্ব যেটা ছিল ভুলে গিয়েছিল সেটা আবার ফিরে এসেছে। আপনারা যদি যান কখনো দেখবেন দক্ষিণ আমেরিকাতে বাড়িতে বাড়িতে একটা করে পতাকা লাগছে, সে লাল, নীল, সবুজ, হলুদ হতে পারে, যে কোনো রঙের হতে পারে। সে পতাকা থাকলে বুঝতে হবে এরা ভারতীয়, এরা এক সময় ভারত থেকে গেছে তারা। সেখানে আর মানে সবকটা কন্টিনেন্টেই কি আপনাদের ব্রাঞ্চ রয়েছে? হ্যাঁ, প্রায় প্রায়। কোন কোন দেশে একটু যদি আমাদের ধরুন সবাইকে বলুন। ফিজিতে রয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে রয়েছে, আমাদের ইয়েতে রয়েছে, নেপালে রয়েছে, বাংলাদেশে তো বেশ কয়েকটাই রয়েছে, আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে, আরাবিয়ান হ্যাঁ কান্ট্রিজে? আছে। আরাবিয়ান কান্ট্রিতে হয়নি, কিন্তু এখনো। আমাদের কানাডা আছে, আচ্ছা। আমেরিকাতে তো আছে। আমরা যদি ভারত থেকে যদি কেউ ওইসব দেশে যান, ভারত সেবাশ্রম সংঘে আশ্রয় নিতে পারেন? এখন হয়েছে কি, ওখানকার নিয়মটা তো আলাদা। ওখানে সাধারণত এরকম অতিথি হিসাবে কেউ আসেন না, আচ্ছা। খুব কম যান। আচ্ছা। যারা যান তারা সমস্ত বিশেষ ব্যবস্থা, নিজেদের ব্যবস্থা নিয়ে থাকেন। কিন্তু ভারতবর্ষে আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে একদম গেস্ট হাউস রয়েছে। তবু ওখানে যেমন করে রয়েছে, নিউ জার্সিতে রয়েছে বা নিউ ইয়র্কে যেগুলো রয়েছে, কানাডাতে রয়েছে, এগুলো তো থাকার মোটামুটি ব্যবস্থা আছে। আচ্ছা, 2004 এর সুনামিতে আপনাদের একটা বিরাট সেবা করার একটা ভূমিকা ছিল, ওটা যদি একটু বলেন। সুনামি তো এসেছিল, হঠাৎ করে এসেছে। আর সেখানে ভারত সেবাশ্রম সংঘ সুনামির আগের একটু ঘটনা আমি বলে নিই। তার আগে ভুজে যে ভূকম্প হয়েছিল, ভুজে ভূকম্প হয়েছিল, লাতুরে যে ভূকম্প হয়েছিল, আমাদের যে ইয়েতে উত্তর কাশীর এই সব অঞ্চলে যে বড় বড় ভূমিকম্প ভূকম্প কটা চলেছিল, হয়ে গেছে। গত 2-3 বছর আগে যে নেপালের ভূমিকম্প, এইগুলো ভারত সেবাশ্রম সংঘ ব্যাপক সেবা কাজ করেছে। বাড়ি ঘর তৈরি করে দেওয়া সেবা কাজ ভারত সেবাশ্রম আমরা সংঘ। দেখেছি ইন্ডিয়ান আর্মির সঙ্গে প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে ভারত সেবাশ্রম সংঘ কাজ করে গেছেন। আপনার কয়েকদিন, গত 2-3 বছর আগে গুয়াহাটিতে একটা অনুষ্ঠানে আমি ছিলাম, আমাদের এই আশ্রমের অনুষ্ঠানে। জানকী বল্লভ পট্টনায়ক এসেছিলেন, ওখানকার রাজ্যপাল। উনি তখন ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন যখন উড়িষ্যার সুপার সাইক্লোন হয়েছিল। তা উনি বললেন, মিটিংয়ের মধ্যে বললেন আমি অভিভূত হয়ে গেছিলাম যে আমার প্রশাসন সেখানে পৌঁছতে পারেনি, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ সেখানে সেবা কাজ শুরু করে দিয়েছে সেই সুপার সাইক্লোনে। এখনো ওখানে অনেক বাড়ি ঘর করে দেওয়া হয়েছে, অনেক দিন ধরে সেবা কাজ চলেছে। এই যে আপনাদের এত বড় কর্মকাণ্ড, এখানে তো সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে একটা বিরাট বড় ফান্ডের প্রয়োজন। সেই ফান্ড কিভাবে আপনারা কালেক্ট করেন? এবং শুধু আজকের কথা না, যখন থেকে ভারত সেবাশ্রম সংঘ সেই সম্ভবত 1917 বোধহয় এটার প্রতিষ্ঠা, সেই সময় থেকেও তো প্রচুর কাজ হচ্ছে। এত ফান্ড আপনারা কিভাবে কালেক্ট করেন, বা কোনো সরকারি অনুদান পান কি? আমাদের ভারত সেবাশ্রম সংঘের মূলত আশ্রমটা চলে জনসাধারণের দানে, স্বেচ্ছাদানে। কিছু কিছু সরকারি অনুদান আজকাল আসছে, যেমন হয়তো ধরেন পাহাড় জঙ্গলে কিছু করতে গেলে ট্রাইবেল ছেলেদের জন্য কিছু আসে, এটাই মূলত আসে। আর অন্য ব্যাপারে সাধারণত আসে না। আরও কারণে আজকাল এমপি এমএলএ ফান্ড থেকে, লোকাল ফান্ড থেকে সামান্য কিছু আমরা কখনো কখনো পাই। কিন্তু মূলত আমাদের যেটা হচ্ছে, ভারত সেবাশ্রম সংঘের 7টা চারণ দল আছে। এরা গ্রামে গ্রামে, শহরে শহরে সমস্ত ঘুরে অর্থ সংগ্রহ করেন যে রিলিফের জন্যে, এবং এই মানবিক গুণগুলোর বিকাশ প্রকাশ ঘটে, যাতে বিভিন্ন অনুষ্ঠান করেন, সম্মেলন করেন, বিভিন্ন স্কুল কলেজে ভাষণ দেন, বক্তৃতা দেন করেন। তারপরে তার মাধ্যমে তারা কী করছেন, এদিকে কাজ করছেন। আর মানুষের কাছে যখন পৌঁছে যান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভারত সেবাশ্রম সংঘকে দেয়। এটা আমরাও দেখেছি। আর এটা হচ্ছে মূল ফান্ড কালেক্ট হয় ওইখান থেকে। আরেকটা যেমন আমাদের প্রচারক বিভাগ আছে, এটা বিদেশে রয়েছে, ভারতীয় সংস্কৃতি, ইন্ডিয়ান কালচারাল মিশন। এটা গোটা ভারতবর্ষের বাইরে সমস্ত দেশগুলোতে ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি প্রচার করে বেড়াচ্ছেন। আর কালেকশন হচ্ছে কীরকম, আমাদের যেটা আসে, এই পয়সা তো এমনিতে আসছে। আর এমনিতে যারা সমস্ত, যখন আমরা কাজ আরম্ভ করে দিই, বিশেষ করে আমরা দেখেছি আমাদের ফান্ডে হয়তো খুব একটা সীমিত পয়সা রয়েছে, একটা দেখা যাচ্ছে বিশাল খরচ হবে, তখন সেই মুহূর্তে আমরা দেখছি যে যখনই কাজটা শুরু হয়ে যাচ্ছে, খবরের কাজে বেরিয়ে যাচ্ছে, টিভিতে দেখে নিচ্ছে লোকে, স্বতঃস্ফূর্ত হয়েছে মানুষের দিতে আরম্ভ করে। তখন আমরা দেখি আমাদের কোনো অসুবিধা। একবার তো একটা ভালো ঘটনা হয়েছিল, বোধহয় 1978 সালে, যখন পশ্চিমবাংলায় প্রায় 15-16টা জেলা জলের তলায়, আমাদের এক একটা ক্যাম্পে 40,000, 50,000, 60,000 করে সমস্ত এরকম লোক রয়েছে, কোথাও 10,000, 5,000ও রয়েছে। কিন্তু অসংখ্য ক্যাম্প করা হয়েছে, যেখানে খাবার দেওয়া হচ্ছে, থাকার ব্যবস্থা করা হচ্ছে, তাদের ব্যবস্থা করা হচ্ছে।
ঠিক সেই সময় আমরা দেখলাম যে এত পয়সা এসেছে ভারত সেবাশ্রম সঙ্গে। প্রেসিডেন্ট গভর্নিং বডির মিটিং হলো, আমরা তো তখন ছোট ব্রহ্মচারী, আমরা সব শুনলাম পরে যে মিটিংয়ে ঠিক হলো, প্রেসিডেন্ট মহারাজ, সেক্রেটারি মহারাজ যারা রয়েছেন তারা বললেন এই পয়সা জনসাধারণ দিয়েছে, এই পয়সা নিয়ে আমরা কি করব, তো এত উদ্বৃত্ত হয়ে গেছে, সেবা কাজ শেষ হয়ে গেছে। তখন স্বামীজিরা বললেন সমস্ত স্কুলে স্কুলে গরিব ছেলে প্রচুর আছে, সবাইকে বই কিনে দেওয়া হোক। আমরা প্রতিটি স্কুলে প্রায় পশ্চিমবাংলায় কত যে স্কুলে বই দিয়েছে আমরা নিজেরা গিয়েছি, বিতরণ করেছি। সমস্ত ছাত্রছাত্রী হয়তো 1000 ছাত্রকে সমস্ত বই, খাতা, পেন্সিল সমস্ত কিছু দেওয়া হয়েছিল, ব্যাগ ট্যাগ। শিলচরে যে আপনারা স্কুল প্রতিষ্ঠা করছেন, বৃদ্ধাশ্রম তৈরি করছেন, ওইটার ব্যাপারে একটু বলুন না আমাদের দর্শকদের। এখানে আমরা যখন এখানে 88 সালে আমি প্রথম আসি, এই 1988 সালে শিলচরে প্রথম আসি। তার আগে থেকে স্বামীজিরা আসছেন, আমি তার আগে নবদ্বীপ ব্রাঞ্চে ছিলাম, ওখানে 12-13 বছর ছিলাম। তারপরে এখানে এসেছি স্বামীজিদের নির্দেশে। একবার আমি একা এসেছি সন্ন্যাসী বলতে, লামডিংয়ে পোস্টিং দেওয়া হয়েছিল, আর বলেছিল তুমি ওই অঞ্চলে একটু কাজ টাজ করবে। তা আমি এসে যখন দেখলাম এখানে কোনো কিছু নেই, এখানে একটা শহরটা আমার খুব ভালো লেগেছে, এখানে মানুষের সঙ্গে মিশেও খুব আনন্দিত হয়েছি। এটা মানুষের মধ্যে যে মানবিক গুণগুলো মানে আমার মনে হয় অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু বেশি আছে। নিজের জায়গার প্রশংসা শুনলে আমাদের সত্যি ভালো লাগে। আর এখানে এসে তখন আমরা দেখলাম যে এখানে একটা কাজ করতে হবে, ভারত সেবাশ্রম সংঘ হয় কিছু একটা কাজ নিয়ে। তখন ওই কিছু দরিদ্র ছেলে, ট্রাইবেল ছেলে, আমরা ওইখানে আমরা যখন তারাপুর যেটা প্রথম আশ্রম তৈরি হয়েছিল ওখানে রেখে আরম্ভ হলো। তখন সকলে বললেন যখন হচ্ছে, যদি ভারত সেবাশ্রম সংঘ থাকে তার একটা যদি স্কুল হয়, তাহলে এই স্কুলের মাধ্যমে ছাত্রগুলো তৈরি হয়ে যাবে। তাহলে একটা ছাত্র মানে যদি 1000 ছাত্র থাকে, তাহলে 1000 ছাত্র যদি ভালো হয়ে যায়, তারা যদি সমাজের ভালো নাগরিক তৈরি হয়ে যায়, তাহলে সমাজটা ভালো হয়ে যাবে, দেশটা ভালো হয়ে যাবে। তখন এই সমস্ত চিন্তা করে আমরা প্রথম শিলচর এবং লামডিং, ডিমাপুর 3 জায়গায় 3টে স্কুল করলাম। এরপর আমরা ওই আস্তে আস্তে আমরা এখানে যখন মালিনী ভিলেজের নতুন স্কুল হয়েছে বা অন্যান্য জায়গায় অনেক স্কুল হয়েছে, প্রায় 30টার উপর এখন স্কুল এবং 4টে কলেজ করা হয়েছে। বেশ কয়েকটা কম্পিউটার ইনস্টিটিউট, আমি গ্রামে গ্রামে প্রায় 10-15টা কম্পিউটার ইনস্টিটিউট করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনার যেগুলো আমরা ট্রাইবেল বেল্টগুলোতে আছে, এগুলোতে আমরা ছাত্রাবাস, ছাত্রীনিবাস করেছি। আমি অরুণাচল প্রদেশে গিয়েছি, সেখানে দুর্গম জায়গা, একবারে পাকেকেসাং, ইস্ট কামেং ডিস্ট্রিক্টে, সেখানে কোনো রাস্তা নেই, ঘাট নেই, কী একটা দুরবস্থা। সেখানে আমি এটা চেষ্টা করছিলাম, করতে করতে দেখি না, তখন ওই ভগবানের আশীর্বাদে, গুরু মহারাজের আশীর্বাদে সেখানে আমরা কী করলাম, একটা স্কুল করলাম। ওখানে 100 মেয়ে থাকছে, তারা ফ্রি থাকছে। রামকৃষ্ণনগরেও তো আপনাদের গার্লস হোস্টেল করেছেন। গার্লস হোস্টেল হয়েছে, রামকৃষ্ণনগরে হয়েছে। এখানে কতটা সিট ওখানে? 100 জন, 100 মেয়ে থাকবে। অ্যাপ্লাই কিভাবে করা যায় ওখানে? অ্যাপ্লাই বলতে আমরা মোটামুটি একটু দেখি দরিদ্র শ্রেণীর হয় কিনা, এমনি সাধারণ মানুষ আসছেন, এসে তখন জিজ্ঞাসা করছেন, যখন আমরা বলি তোমরা একটা অ্যাপ্লিকেশন জমা দাও, আমরা যখন দেখে নিই আর একটু খবর টবর নিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে, দুস্থ পরিবার, ঠিক আছে, এখানে করা হোক। আমরা গঙ্গানগরেও করেছি, গঙ্গানগরে 100 ট্রাইবেল ছেলে ওখানে রেখেছি। এটা কি মানে শুধু যে কেউ সেখানে থাকতে পারে নাকি কোনো ইনস্টিটিউশনের কোনো সার্টিফিকেট লাগে? না, ইনস্টিটিউশনের সার্টিফিকেট লাগে না যদি ছোট হয়, কিন্তু যদি কোনো স্কুলে পড়ে তখন তো ট্রান্সফার সার্টিফিকেট একটা লাগে। ওখানে স্কুল রয়েছে, স্কুলে ভর্তি হতে লাগে, সিস্টেমে আসতে হয় আর কি, সরকারি নিয়মে এগুলো আসতে হয়। মহারাজজি, আমরা গয়ার কথা আপনি বলেছিলেন, তো সেই গয়ার প্রসঙ্গে আমি আসছি যে গয়ায় মানুষকে হেনস্থা করা হয় সেটা সবাই শুনছেন, এবং কয়েক বছর আগে আমি শুনেছি, এখন তো গয়ার পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনের মূল কারণ ভারত সেবাশ্রম সংঘ। এবং আমি গল্প শুনেছি ভারত সেবাশ্রম সংঘেরকে রীতিমতো ফাইট করতে হয়েছিল। তো সেই ঘটনাটা আপনি একটু ডিটেইলে আমাদের বলুন, কি হয়েছিল, কিভাবে এই পরিস্থিতিটার মোকাবিলা করলেন আপনারা? আমি আগেই বলছিলাম, স্বামী প্রণবানন্দজি পৃথ্বী শ্রাদ্ধ করার, ব্রহ্মচারী অবস্থায় তিনি গিয়েছিলেন পৃথ্বী তর্পণ এবং করার জন্য, পারলৌকিক ক্রিয়া করার জন্য গিয়েছিলেন। তা যাওয়ার জন্য পান্ডাদের ওই অত্যাচার দেখে টানা হিঁচড়া করে টানতে দিচ্ছে, ও বলে আমার ওখানে যাবে, ও বলে আমার ওখানে যাবে, এই সমস্ত করছে, এ আমার যজমান, এই সমস্ত করে চলেছে। তখন উনি চিন্তা করলেন, আমাকে যদি কিছু কাজ করতে হয় তাহলে গয়া সংস্কারই হবে আমার প্রথম কাজ। তখন উনি কী করলেন, গয়ায় জমি নিলেন এবং আশ্রম স্থাপন করলেন। সে আশ্রম স্থাপন সহজে হয়নি, কিন্তু সেখানে তখন পান্ডারা অত্যাচার, স্বামীজিদেরকে মারধর করেছেন, হাসপাতালে যেতে হয়েছে, মানে সাংঘাতিক অবস্থা, এত মারধর করেছে স্বামীজিদেরকে, এত মার খেতে হয়েছে যেটা আপনার মানে আমরা এখনকার দিনেও চিন্তা করতে পারবো বাস্তবে। সেই সময় হঠাৎ একটা এলো যে পশ্চিমবাংলা থেকে এক ভদ্রমহিলা গেছেন,
সে তার স্বামীর কাজ করতে, সেখানে পাণ্ডারা নিয়ে যেয়ে তাকে মেরে কুয়ার মধ্যে ফেলে দিল। তারপরে এইরকম ঘটনা নাকি মাঝে মাঝেই হতে আরম্ভ করেছিল তাদের সেই অর্থ সংগ্রহ করার জন্যে। আর তারপরে চাপ দিয়ে ভগবানের নামে শপথ করিয়ে যে এত টাকা দিতে হবে, তুমি বাড়ি যেয়ে দিতে হবে, বাড়ি ঘর বিক্রি করে তোমাকে টাকা দিতে হবে, এই সমস্ত সব তারা বলতো। এরপরে ভারত সেবাশ্রম যখন স্থাপনা হলো, তখন ভারত সেবাশ্রম সংঘকে ওখানকার প্রশাসন থেকে বললেন, তখন চিত্তরঞ্জন দাসও এর মধ্যে ছিলেন, তিনিও অনুরোধ করছিলেন ভারত সেবাশ্রম সংঘে করার জন্য, এবং বিভিন্ন জায়গা থেকে সংগঠন থেকে যে আপনারা গয়ার কিছু কাজ করুন, গয়ার কিছু পেপারে সমস্ত দিতে আরম্ভ করলেন। তখন স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন এই ভারত সেবাশ্রম সংঘ স্থাপনা করলেন, করার পরই সঙ্গে সঙ্গে ওই পাণ্ডারা কী করলো, এরা দলবদ্ধ হয়ে যাতে ভারত সেবাশ্রম সঙ্গে না যায়, তারা স্টেশনে এসে অত্যাচার করতে আরম্ভ করলো যারা তীর্থযাত্রীদের, যারা ভারত সেবাশ্রম সঙ্গে যাবে বলছে তাদেরকে। তখন ভারত সেবাশ্রম সংঘ সরকারের সঙ্গে যোগাযোগ করে, রেল ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে ওখানে একটা ঘর দিয়ে দিয়েছেন, এখানে অফিস রয়েছে, এবং যারা যাচ্ছেন ওখান থেকে গাইড করাচ্ছে আশ্রমে যাওয়ার জন্যে। আর পাণ্ডারা কী করলো, সাথে সাথে তাদের বড় বড় বাড়ি রয়েছে, কোথাও নিউ ভারত সেবাশ্রম, কোথাও বিখ্যাত ভারত সেবাশ্রম, কোথাও আদি ভারত সেবাশ্রম, কোথাও জয়গুরু ভারত সেবাশ্রম, কোথাও পুরাতন ভারত সেবাশ্রম সংঘ, এই বড় বড় সাইনবোর্ড টাঙিয়ে দেবে। সেখানে ওই বাঙালি একজন দুজনকে গেরুয়া কাপড় পরে বসিয়ে রেখে দিয়েছে, স্বামী প্রণবানন্দজির একটা ছবি রেখে দিয়েছে, ছবি সেখানে রেখে দিয়েছে, যাতে মানুষকে বিভ্রান্ত করার বুদ্ধি। তো তারা সেখানে যে বলছে তোমরা এসো। এইবার কি করছে, আমাদের যেমন আশ্রমে রয়েছে, তোমাকে জিজ্ঞাসা করা হয় অফিসে, তুমি কত টাকার মধ্যে কাজ করতে চাও, পিণ্ডাদি সমস্ত পারলৌকিক কাজ করবে, তোমার কত সামর্থ্য, তুমি বলো। আমি বললাম 200 টাকা কাজ করবো। ওনার 200 টাকার লিস্ট রয়েছে, বললো যে এইখানে এই জিনিস কিনবে, পুরোহিতকে এই দক্ষিণা দেবে, পুরোহিতরা সকালবেলা আসছেন লাইন দিয়ে, তখন ওরা যে এই কাজগুলো করছেন। কেউ বলছে আমি 500 টাকা করবো, কেউ বলে 2000 টাকা করবো, যে যেমন বলছে তার সেরকম ব্যবস্থা করা হচ্ছে। এইবার পাণ্ডারা সব এসে মিটিং করছে যে ভারত সেবাশ্রম সংঘের দিকে চলে যাচ্ছে। তখন স্বামী প্রণবানন্দজি বললেন যে আমি গয়া তীর্থ সংস্কার করছি, কিন্তু তীর্থ গুরু তোমরা, তীর্থ পাণ্ডা তোমাদেরকে ক্ষতি করার জন্য নয়, আমরা চাই আমরা তোমাদের পাশে থাকলে তোমরা ঠিক থাকবে। আর সবাই বললেন কেন ভারত সেবাশ্রম সংঘ দায়িত্ব নিয়ে নিক, গয়া বিষ্ণুপাদ পদ্মের ইত্যাদি জায়গায় দায়িত্ব নিয়ে নিলে ভালো হয়। বললেন না, আজকে আমার যে সন্ন্যাসী ব্রহ্মচারী রয়েছে, এই অর্থের লোভে তাদের স্বভাবের পরিবর্তন ঘটে যাবে। তখন হবে কি যে অর্থই অনর্থের মূল। তখন যে চিন্তা ভাবনা নিয়ে তারা ভারত সেবাশ্রম ঢুকেছে বা যে চিন্তা ভাবনায় কাজ করছিল, তার থেকে দূরে সরে যাবে। তারা পাণ্ডারা কাজ করুক, আমার এখান থেকে তাদের পুরোহিতরা আসবে, এবং আমরা যেভাবে তাদেরকে গাইড করব সেভাবে তারা চলবে। এইভাবেই এখন গয়ার কাজ চলছে। না সত্যি এটা মানুষ কিন্তু এখন খুব স্বস্তির শ্বাস ফেলেন যে না, গয়ায় এখন নিশ্চিন্তে যাওয়া যায়। আচ্ছা, আপনারা যে ফাইট করলেন, সেইখান থেকেই আমার মনে এখন মানে একটা প্রশ্ন জাগছে যে সন্ন্যাসী যারা ভারত সেবাশ্রম সংঘে আসছেন বা আশ্রিত ভারত সেবাশ্রম সংঘের, তাদের কি ফিজিক্যাল ট্রেনিং নেওয়াটা বাধ্যতামূলক? আমাদের হচ্ছে কি, প্রথম জীবনটা খুব কষ্টকর জীবন, সন্ন্যাস জীবনটা। প্রথমে তো বাড়িঘর ছেড়ে আসার একটা কষ্ট থাকেই, যতই আমরা বাড়িঘর ছেড়ে ইয়েতে আধ্যাত্মিক জীবনে আসতে চাই। আমরা দেখেছি যে 2-3 বছরের মধ্যে অধিকাংশ ছেলেরাই বাড়ির জন্য কান্নাকাটি করে তো চলে যায়, এসেও থাকতে পারে না। আমাদের প্রথম নিয়ম হচ্ছে 1টি বছর থাকতে হবে তাকে সেবক হিসাবে। এই সেবক হিসাবে তাকে ফুল বাগানের কাজ করতে হবে, ঘর মুছতে হবে, বাসন মাজতে হবে, বাজার করতে হবে, রান্না করতে হবে, পরিবেশন করতে হবে, সে যে কোনো কাজ তাকে করতে হবে, অলরাউন্ড ডেভেলপমেন্টটা যাতে হয় সেই তার ব্যবস্থা করতে হবে, শিখতে হবে। এইবার তাদেরকে করা হলো, তাদেরকে এইপর যখন ব্রহ্মচর্য প্রথম উপনয়ন সংস্কার হয়, এরপরে উপনয়ন সংস্কার হয় 2 বছর তাদেরকে থাকতে হবে, তাদেরকে একদম খুব নিষ্ঠার জীবন পালন করতে হয়। তখন যে বলছিলেন যে শারীরিক যে ইয়েগুলো ডেভেলপমেন্টের জন্য তারা কি করে কসরত করতে হবে, যোগাসন করে, লাঠি খেলা, ছোড়া খেলা, এগুলো সমস্ত শিখতে হয়, কুস্তি, এগুলো সমস্ত শিখতে হয়। তারপরে 2 বছর পরে আর তার সঙ্গে সঙ্গে গীতা, রামায়ণ, মহাভারত এগুলো সমস্ত শিখবে। স্বামীজিরা যেমন নির্দেশ দেবেন সেই মতো কাজ করতে হবে। বিভিন্ন জায়গায় প্রয়োজন হলে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, প্রয়োজনে রিলিফে পাঠিয়ে দিচ্ছে। এই যে কুম্ভ মেলা চলছে বা গঙ্গাসাগর মেলা চলছে, সেখানে যাদের তাদেরকে পরিশ্রম করতে হয়, এক কোমর জলে দাঁড়িয়ে থেকে এই ঠান্ডার মধ্যে তাদেরকে ডিউটি দিতে হবে। এই করতে করতে তারপর ব্রহ্মচারী হবেন, এবং ব্রহ্মচারী হওয়ার পর তাদের কিছুটা দায়িত্ব পান,
এবং দায়িত্ব পাওয়ার পর তারা 5-7 বছর পরে যখন তাদের উপযুক্ত হন তাদেরকে সন্ন্যাস দেওয়া হয় এবং প্রত্যেকটা যে এক একটা সংস্কার হচ্ছে, যেমন সেবক, তারপরে উপনয়ন সংস্কার, তারপর ব্রহ্মচর্য সংস্কার, তারপর সন্ন্যাসী, তা প্রত্যেকটা আগে বেশ কয়েক মাস করে বা 1 বছর 2 বছর করে এরকম ট্রেনিং দেওয়া হচ্ছে। আচ্ছা, এবং ট্রেনিংয়ে তারা পাস করবে এবং রীতিমতো পরীক্ষা দিতে হয়, পরীক্ষা হচ্ছে। দিয়ে তারপর তারা যোগ্যতা অর্জন করলে তারপর তাদের সংস্কার দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা অনেক বড় প্রসেস সেটা। process। আপনি এইমাত্র কুম্ভ মেলার কথা উল্লেখ করলেন। কুম্ভ মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যও কিন্তু আমরা শুনেছি ভারত সেবাশ্রম সংঘের একটা বড় ভূমিকা থাকে। এবারেও এলাহাবাদে হচ্ছে। তো এইবারে কোনো বিশেষ ব্যবস্থা কি কুম্ভ মেলার জন্য ভারত সেবাশ্রম সংঘ নিচ্ছে? মানে আমি বলছি যে এখান থেকে যদি কেউ যেতে চান, তার ঘরের ব্যবস্থা, মানে থাকার ব্যবস্থা, সেগুলো কি অগ্রিম বুকিং বা কোনো কিছু আছে? একটু দর্শকরা ভারত যদি সেবাশ্রম বলেন। সংঘের কতগুলো মানে নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। যেমন গঙ্গাসাগর মেলার সময় খুব ভিড় হয়, বিশাল আশ্রম রয়েছে, কিন্তু তারা মেলার সময় গেলে পরে 15 দিন 1 মাস আগে যোগাযোগ করতে হবে, করে ঘর বুক করে নিতে হয় এবং তাদেরকে থাকার ব্যবস্থা তারা পান এবং সমস্ত তাদেরকে সহযোগিতা করা হয়। কুম্ভমেলা তদ্রূপ। কুম্ভমেলায় তো আশ্রমের জায়গা হয় না এত লোকের, সেই জন্যে মেলা ক্ষেত্রে সরকার থেকে আমাদের জমি দিয়ে দেয় এবং প্রচুর তাঁবু খাটানো হয় এবং অস্থায়ী শিবির এগুলোকে বলে, এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সমস্ত কিছু থাকে। এই কুম্ভ মেলাতে যারা যাবেন তাদেরকে ওই কলকাতা আশ্রমে আগে থেকে যোগাযোগ করে নিতে হয় এবং বুক করে নিতে হয়। যখন তারা যাতে যেয়ে আর কোনো অসুবিধা না হয়, সেই সময় হঠাৎ করে যদি পৌঁছে যান, দেখা গেল আমাদের সেখানে কয়েক হাজার লোকের, যত 5,000 লোকের থাকার ব্যবস্থা আছে, সেখানে তার চেয়ে বেশি মানুষ হয়ে গেল, তখন আমরা কোথা থেকে জায়গা দেবো? তা সেই জন্য যাতে যারা যাবেন তাদের অসুবিধায় না পড়েন, সেজন্য এরকম ব্যবস্থা করা হয়। শিলচর থেকে যদি যেতে হয় তাহলে কি করবেন? শিলচর যেতে হলেও এই কয়েকদিন তো আমার কাছে কয়েকজনই এসছেন, আমরা সরাসরি কলকাতা আশ্রমের সঙ্গে যোগাযোগ করেছি এবং জায়গা থাকলে পরে যে স্থান, একটা করে স্থান হয় তো, যেমন এই মকর সংক্রান্তি স্থান গেল, সরস্বতী পুজোর স্থান আছে, মাঘী পূর্ণিমার স্থান আছে, শিবরাত্রি আছে, তারপর অমাবস্যার স্থান আছে, এরকম যে স্থানগুলো আছে, স্থানগুলোতে যোগ হয়। ওই যোগে যোগে যে স্থানটা হচ্ছে, সেই সময় ভিড়টা বেশি থাকে, তাই সেই জন্যে এই স্থানটা খালি নেই, আপনি ওই স্থানটায় যান, ওখানে গেলে আমরা ব্যবস্থা করে দেবো। আপনি শুধু কুম্ভ মেলাটা দেখতে যাচ্ছেন, এই যে পিরিয়ডটা মাঝখানে 5-7 দিন খালি রয়েছে, এই সময় লোকজন কম থাকবে, এই সময়টা আপনি ঘুরে আসুন, কুম্ভ মেলা দেখে আসুন, এইভাবে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। মহিলারা কেউ যদি একা যেতে চান, মানে ধরুন একা কেউ যেতে চাইছেন বা 2-3 জন মহিলা শুধু যেতে চাইছেন, তাদের মায়েরা গেলে অসুবিধা কিছু নেই, কিন্তু হচ্ছে একাটা একটু অসুবিধা হয়। আশ্রম তো আমরা সবজন, ভারত সেবাশ্রম সঙ্গে একটা যে নিয়ম কানুন রয়েছে তার মধ্যে প্রত্যেকটা জায়গায় লেগেছে একক কাউকে রাখা হয় না। একক রাখতে গেলে কোনো রকম কত রকম সুবিধা অসুবিধা থাকে, স্বামীজি এটা মনে করে একটা চিন্তা করেছেন, সেই জন্য আমরা বলে দিই যে তোমরা একা যাবে না। আমি নবদ্বীপ ব্রাঞ্চে যেমন ছিলাম, একজন ভদ্রলোক এসেছেন, রাত্রিবেলা শুয়েছেন, রাত্রিবেলা হার্ট অ্যাটাক করে মারা গেছেন, এক সমস্যায় পড়ে গেলাম আমরা সঙ্গে সঙ্গে। তখন নবদ্বীপে ছিল পুরুলিয়ার ভদ্রলোক, তার বাড়িতে যা আমাদের খাতার রেজিস্টার নাম ছিল, ঠিকানা দিয়ে তাকে খবর করে, আর ওই যদি ওনার সঙ্গে কেউ থাকতো তাহলে রাত্রে চিকিৎসাটা অন্তত পেতে দেওয়া যেত, এগুলো পান না, নানান সমস্যা থাকে, অসুবিধা থাকে। মহারাজ, আমি যখন খুব ছোট ছিলাম, আমরা একবার দিল্লি গিয়েছিলাম এবং ভারত সেবাশ্রম সঙ্গেই ছিলাম। সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার নজরে পড়লো, প্রতিদিনই তো আরতি হতো, তো সেই আরতির মধ্যে দেখতাম তরোয়াল দিয়েও আরতি হচ্ছে। এর কারণটা কি? এটা খুব ভালো কথা বলেছেন, খুব জানার কথা। হ্যাঁ, তখন তো ছোট ছিলাম, এত জিজ্ঞেস করার মনে হয়নি। এখন মনে হয় যে তখন তো কাউকে জিজ্ঞেস করিনি, আজ আপনাকে পেয়ে সেটা জানার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছে। আসলে হয়েছে কি, আমরা হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, আমরা দেখছি সমস্ত যে দেবদেবীর পূজা করি, দুর্গার হাতে 10 হাতে 10টা অস্ত্র রয়েছে, মা কালীর হাতে রক্তাক্ত খড়গ রয়েছে, শিবের হাতে ত্রিশূল রয়েছে, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ রয়েছে, শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র রয়েছে। তা স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, এই যে আমরা দেখেছি ভারতবর্ষটা টুকরো হলো কেন, এই ইতিহাসে আমাদের যেতে লাগে। তার কারণ হচ্ছে কি, হিন্দুরা চিরদিন কাউকে অসহিষ্ণু, তারা কোনোদিন কারোর উপর অত্যাচার করেনি, সেই হিন্দু মুসলমান খ্রিস্টান দেখেনি, সকলকে সেই মানে ভালোবাসা দিয়ে আপন করে রেখেছে। কিন্তু ধর্মই মানুষকে কিন্তু দূরে সরিয়ে দিয়েছে, এই ধর্মবোধ মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। কেন? তার কারণে হিন্দুরা হয়েছে কি মানবিক গুণে তারা কখনো মনে করেনি কেউ আমাদেরকে আক্রমণ করবে, কেউ আমাদের হত্যা করবে, অত্যাচার করবে, তার বিশ্বাস রেখেছিল। কিন্তু তখন স্বামী প্রণবানন্দজি বললেন, বিশ্বাস তো রাখতেই হবে, সবাই মানুষ,
আর আমি প্রথমেই বলেছিলাম যে মানুষের গুণগুলো বিকাশ প্রকাশটাই হচ্ছে আমাদের ধর্ম। মানবিক গুণগুলো যদি বিকাশ প্রকাশ না হতো তো মানুষ পশু মানুষ হয়ে যায়, মানুষ আর ভালো বেশি ভালো হয়ে গেলে দেব মানুষ হয়ে যায়। তা আমাদের তো মানুষ তো হতে হবে, মানুষে যখন জন্মগ্রহণ করেছি। তা স্বামী প্রণবানন্দজি বলে, দেখো আমি হিন্দু মুসলমান খ্রিস্টান এসব কিছু বুঝি না, আমি বুঝি সবাই শান্তিতে থাকুক। তা শান্তিতে থাকতে গেলে কি করতে হবে? যদি তোমাকে মনে করে কেউ দুষ্ট দুর্বৃত্ত, মুসলমান বলেই খারাপ নয়, খ্রিস্টান বলেই খারাপ নয়, দু চারজন খারাপ থাকেই, সব ধর্মে হিন্দুর মধ্যেও অনেক খারাপ আছে, কিন্তু তোমাকে আত্মরক্ষার জন্য তোমাকে সচেষ্ট থাকতে হবে। তুমি কি করবে? বললো যে এই অস্ত্রশস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে যে অন্যায় করবে না। আমরা যদি গীতা পড়ি, সেখানে গীতাতে দেখছি কুরুক্ষেত্রের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলছেন যে ক্লেয় মাসমদম গম পার্থ নৈতত্ত্ব যুপপদ্ধতি ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যাক্ত উত্তিষ্ঠ পর্যন্ত, এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করো। আমি এসেছি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে, অধর্মকে বিনাশ করার জন্য এসেছি। তা আমাদের তো অধর্ম যেটা যে দুষ্ট দুর্বৃত্ত করছে সে তো অধার্মিক, সে তাকে পানিশমেন্ট দিতে হবে, না তো সমাজটাই নষ্ট হয়ে যাবে। তা সেই জন্য বললেন যে হিন্দু ধর্মের মধ্যেও আমি চাই যে মুসলমানকে মারার জন্য নয়, খ্রিস্টানকে মারার জন্য নয়, অন্য ধর্মের উপর অত্যাচার করার জন্য নয়, হিন্দুদের সুরক্ষিত থাকার জন্য, আত্মরক্ষার জন্য বললেন যে তোমরা লাঠি খেলা শেখো, তোমরা তরোয়াল খেলা শেখো, কিন্তু যদি দুষ্ট দুর্বৃত্ত আছে তুমি কিছুই পারো না, তোমার শরীরে সেরকম ক্ষমতা নেই, তুমি তো দুষ্ট দুর্বৃত্তদেরকে প্রতিহত করতে পারবে না। তা সেই জন্য তিনি কি করলেন, লাঠি খেলা ছোড়া খেলা শেখাতে বললেন সবাই শিখুক, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই শিখুক, তারা শিখুক, সবাই স্বাবলম্বী হোক। তাতে কি হবে? আজকে ধরুন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের আমাদের একটা বিরোধ, চিরন্তন বিরোধ রয়েছে। যদি আমাদের যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটলো, আমরা পারমাণবিক শক্তিতে শক্তিমান হয়ে গেলাম, তখন দেখা গেল যে সবাই শান্তিতে বাস করছে, কেউ কাউকে আক্রমণ করতে হবে, তারপর কিন্তু আর আক্রমণ হচ্ছে না, কোনো সবাই ঠান্ডা হয়ে গেছে। তাই যদি হিন্দুরা যদি শক্তিশালী হয়ে যায়, হিন্দুরা যদি সংঘবদ্ধ হয়ে যায়, তখন কি হবে? সবাই ভয়ও পাবে এবং কেউ অন্যায় করতে সাহসী হবে না। যারা দুষ্ট দুর্বৃত্ত তো সুযোগের প্রতীক্ষায় থাকে। তা আমরাও তাহলে বললো যে দেখো, যদি কেউ যদি শক্তিমান হয়, যদি কোনো দুর্বৃত্ত তোমার কাছে আসে, সে তখন করবে কি, যখন দেখবে যে শক্তিমান রয়েছে সে আপনি থেকে দূরে সরে যাবে, তখন সেখানে আর ঝগড়া করতে পারে, গন্ডগোল করতে হবে না। তার যদি যে দুষ্ট বুদ্ধিটা নিয়ে সে বলল যে এখানে তো কিছু করা যাবে না, সরে গেল, তাহলে গোলমালের কোনো ব্যাপার নেই। তাই স্বামী প্রণবানন্দজি বললেন যে আমার মন্দিরে মন্দিরে তরোয়াল ত্রিশূল ইত্যাদি দিয়ে আরতি হবে, এটাকে সবাই অন্যায় করবে না, কিন্তু অন্যায়কারী যে তাকে যদি শায়েস্তা না করা যায়, অন্যায় ক্রমশ বাড়তে থাকবে, সমাজটাই খারাপ হয়ে যাবে। স্বামী প্রণবানন্দজি একটা কথা বলতেন বারে বারে যে আমি এসেছি মানুষ গঠন করার জন্য। বললেন একটা পরিবারে যদি একটা মানুষ যদি ভালো মানুষ হয়ে যায়, সে তার যদি কোনো দুর্গুণ না থাকে, কারোর ক্ষতি না করে, তাহলে বাড়ির যদি সবাই যদি এরকম ভালো হয়ে যায়, তাহলে পরিবারটা ভালো হয়ে গেল, প্রত্যেকটা পরিবার যদি ভালো হয়ে যায় তাহলে সমাজটা ভালো হয়ে গেল, সমাজগুলো যদি ভালো হয়ে যায় দেশটা ভালো হয়ে যাবে, দেশটা। তা স্বামী প্রণবানন্দজি বললেন আমি এসেছি মানুষ গঠন করার জন্য, এবং মানুষ গঠনের উপরে তিনি জোর দিয়েছেন বেশি। মহারাজ, আমি আরেকটা কথা আগের প্রসঙ্গে একটু ফিরে যাচ্ছি। শিলচরে যে বৃদ্ধাশ্রম আপনারা তৈরি করেছেন, সেই বৃদ্ধাশ্রমে যদি কেউ থাকতে চান, তো সেটা রেজিস্টার কিভাবে করতে হয়, কার সাথে যোগাযোগ করতে হয়, এটা হয়তো অনেক দর্শকরা জানতে চাইবেন, কোনো ফোন নাম্বার যদি থাকে। আসলে হচ্ছে বৃদ্ধাশ্রম ঠিক আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু আমরা দেখেছি আজকালকার বর্তমান যুগে একটা হয়েছে কি, ছেলেমেয়েরা সমস্ত এক এক জায়গায় চাকরি করছে, কেউ বিদেশে চলে যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, কেউ দিল্লি চলে যাচ্ছে, কেউ কলকাতায় চলে যাচ্ছে, কাজের সূত্রে যেতে হচ্ছে। বৃদ্ধ পিতামাতারা তারা করছেন অসহায় হয়ে পড়ছেন, তাদেরকে অসময়ে দেখার কেউ থাকছে না এখন। আবার অনেকের আছেন যাদের হয়তো দেখেন সন্তানাদি নেই, একা হয়ে গেছেন, বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন চলে গেছেন, একজনই আছেন, তারা এত অসুবিধা পড়ছেন, তাদের একটা চিকিৎসার ব্যবস্থা, তারাও সমাজের জন্য এতদিন বাস করছেন, আমাদের সামাজিক দায়িত্ব কিছু রয়েছে, কর্তব্য রয়েছে, তারাও তো মানুষ, তারা শেষ জীবনটা যেন শান্তিতে থাকতে পারেন। আশ্রমে থাকলে কি হয়েছে, এখানে অনাথ ছাত্রাবাস রয়েছে, ছেলেদের সঙ্গে গল্প করছে, খেলাধুলো করছেন, ওদের বাচ্চা হয়ে যায় তখন। আর তারপরে এখানে মন্দির রয়েছে, প্রেয়ার হলে প্রেয়ার করছেন, তারপর তারা খাওয়ার সময় এসে ঘন্টা পড়ছে, কখন ঘন্টা পড়ে একটা পরিবার হচ্ছে, একটা বড় পরিবারের মধ্যে তারা আসছেন। তো এখানে মানে কোনো আগে থেকে কি রেজিস্টার নাম না, এখানে যারা আসতে চান এখানে যোগাযোগ করবেন, এবং যদি আমাদের ঘর খালি থাকে আমরা চেষ্টা করি তাদেরকে এখানে ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত যারা এসেছেন আমরা কাউকে ফিরিয়ে দিইনি,
আমরা সবসময় চিন্তা করছি যে যতক্ষণ আছে ততক্ষণ জায়গা দেওয়া। আবার অনেকে হয়েছে কিরকম দেখুন যে কয়েকজন বৃদ্ধ এসেছেন ত্রিপুরা থেকে এসেছিলেন, কৈলাসহর থেকে, স্বামী স্ত্রী চলে এসেছেন, ওদের ছেলে মেয়েদের উপর একটু রাগ টাগ হয়েছিল, ঝগড়া হয়েছিল, অতি বৃদ্ধ হয়েছেন তো রাগ স্বাভাবিক। তা ওরা চলে এসেছেন, আমরাও জানতাম না, আমরা কদিন থাকবো, কদিন একটু ব্যবস্থা করে, আমি 2 মাসের জন্য থাকতে চাই, একটু আমাদের একটু দেন না ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে থাকুন। 2 মাস পরে হঠাৎ আমি রয়েছি, দেখি না একটা গাড়ি নিয়ে তার ছেলে, বৌমা, তার সমস্ত নাতি নাতনি নিয়ে সবাই হাজির হয়েছেন। এসে ভদ্রলোক কিছুক্ষণ পরে ঘরে গেছে, আমি বলে যে ঘরে আছেন, আমি বলে ঘরে আছেন, রুমের থেকে এসছেন, এসে আমাকে বলছেন জানেন তো এই যে আমার ছেলে, এই আমার বৌমা, এই নাতি নাতনি সব এসেছে। আমি বললাম কী হলো? না আমাকে এখন চলে যেতে হবে। আমি বলি কেন চলে যাবেন কেন? না আমি তো না বলে চলে এসেছিলাম, ওদের সময় একটু রাগ করে, তা এখানে রয়েছি, কিন্তু এখন ওরা করেছে কি গাড়ি নিয়ে চলে এসছে, আমাকে এখন যেতে হবে। আমার খুব ভালো লেগেছে, আবার আসবো স্বামীজি। তো এটার জন্য কি কোনো মান্থলি কিছু ডোনেট করতে হয় বা অ্যাডভান্স কিছু আমরা এমনি যারা থাকছেন, যারা চাইছেন যে আমার একটা রুম লাগে, আলাদা রুম, তার রুমটা তৈরি করে দেওয়ার জন্য সামান্য খরচ আমাদেরকে নিতে হয়। আর যারা বলছেন আমার কিছু দেওয়ার নেই, থাকো, আর এই যারা দিচ্ছেন রুমও নিচ্ছেন, আমরা কারোর কাছে কোনো পয়সা ডিমান্ড করি না, তাহলে তোমরা যা পারো দাও। এখন চিন্তা করুন একটা বৃদ্ধাবাস চালাতে গেলে অনেক খরচ, অনেক খরচ, এখানে সেই খরচটাই তো বলছি, মানে কিভাবে আপনাদের এরা এই যে যারা রয়েছে, ধরুন কেউ দিচ্ছে 1,500 টাকা, কেউ দিচ্ছে 2,000 টাকা, কেউ দিচ্ছে 3,000 টাকা, আমরা কারোর কাছে চাইছি না। আর কেউ বলছেন যে আমি দিতেই পারি না, হ্যাঁ ঠিক আছে থাকুন, 5-6 হয়ে যাবে। তা আমরা ওই বললাম সমাজ থেকে ঠিক এসে যায়, কোথা থেকে ঠিক চলে যাচ্ছে। মহারাজ আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন, সন্ন্যাস জীবন কেন বেছে নিলেন আর ভারত সেবাশ্রম সংঘেই কেন এলেন বা কিভাবে এলেন? আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি ভারত সেবাশ্রম সঙ্গে আমি যখন ছাত্র, তখন আমাদের হাই সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেছে, সেই সময়টা বন্ধ রয়েছে। এক স্বামীজি গিয়েছিলেন গ্রামে, যাওয়ার পর আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করছেন, করার পরই বললেন তুমি যাবে আশ্রমে, বেড়াতে যাবে? খালি আছে, ওই সময়টা ফ্রি ছিল, তাই চলুন ঘুরে আসি। তখন ভারত সেবাশ্রম সঙ্গে সংস্পর্শে এলাম। আসার পর তারপর থেকে স্বামীজিরা আমাকে ডাকতেন বিভিন্ন রিলিফ সেন্টারে বা কুম্ভ মেলায় বা গঙ্গাসাগর মেলাতে। আমি স্বামীজির সঙ্গে যেতে যেতে তারপর চিন্তা করলাম, যখন স্বামী প্রণবানন্দজি সম্বন্ধে আমাদের একটা চিন্তা হলো, দেখলাম তখন যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, ওই যে মৃত্যু চিন্তা, স্বামী প্রণবানন্দজি বলেছেন যে তো জীবন একদিন না একদিন শেষ হয়ে যাবে। তা স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষে যখন জন্মগ্রহণ করেছিস একটা দাগ রেখে যায়, একটা কিছু ভালো কাজ করে যায়। তা স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি তার যে উচ্চ চিন্তাভাবনা, দেশ জাতি সমাজের কল্যাণের জন্য যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা এবং মানুষ গঠনের যে চিন্তাভাবনা, এগুলো আমি ছোটোবেলা থেকে একটা ক্লাব করতাম, তার সেক্রেটারি ছিলাম খুব ছোট্ট থেকেই, তা ক্লাস 7-এ পড়ি যখন, তখন থেকেই। তা আমার একটা ছিল সমাজের কাজকর্ম নিয়ে, মানসিকতা নিয়ে আমরা কাজ করতাম। তা চিন্তা করলাম সংসারে তো লেখাপড়া শিখে তারপর আমি কি এই অর্থ রোজগারের মেশিন হয়ে থাকবো, এটাই পরিবারের 5 জনকে নিয়ে শুধু বসে থাকবো? তা সমাজের যদি সবাই যারা মহান হয়েছেন তারা তো ত্যাগ করতে হয়, ত্যাগই হচ্ছে প্রথম শর্ত। সমাজে যা কিছু করি, যেখানে যাই না কেন, ত্যাগই প্রথম। তার যে যদি যাই, মায়ের কাছে অনুমতি নিতে গেলাম, মা তো একটা ধমক দিয়ে দিল, তোর মাথা খারাপ হয়েছে। তারপর কিছুদিন পরে হঠাৎ মা বলছেন, মাকে কি জ্যোতিষী দেখে হাতে বলছে তোমার একটা ছেলে সাধু হয়ে যাবে। মায়ের ধারণা হয়ে গেলো তাহলে বোধ 2 ছেলে সাধু হবে। তা যখনই বলি আচ্ছা কদিন পরে, পড়ার সময় চলছে, করা শেষ হয়ে গেল, তারপর হঠাৎ একদিন না বলি পালিয়ে এলাম আশ্রমে। মায়ের অনুমতি নিতে হয় না, আমরা চলে এলাম। চলে আসার পর নিয়ম হচ্ছে কি 12 সন্ন্যাসের আগে অনুমতি নিতে হয়। আচ্ছা, আমরা তো প্রথমে তো আশ্রম জীবনে বললাম সেবক, ব্রহ্মচারী, তারপরে সন্ন্যাস। তা যখন 10-12 বছর থাকার পর এর মধ্যে মা দেখতে এসছেন একবার, হঠাৎ করে খবর পেয়ে গেছে, তবে অমুক আশ্রমে আছি, নবদ্বীপ আশ্রমে আছি, দেখতে এসছেন। তখন মাকে বললাম, মা তো তখন মোটামুটি মানসিক প্রস্তুতি হয়ে গেছে, মা আড়ালে চোখের জল ফেলছেন, আর সামনে এসে বললেন না ঠিক আছে তুমি সন্ন্যাস নাও, আমার আপত্তি নেই। তা মায়ের অনুমতি পরোক্ষে হোক বা যেভাবে হোক আমরা পেলাম এবং আশ্রম জীবনে প্রবেশ করলাম। মানে প্রথমে তো আপনি ভারত সেবাশ্রম সঙ্গে যোগাযোগ হওয়ার পরেই আপনি এই পথ বেছে নিয়েছিলেন। মহারাজ, আমাদের তো অনুষ্ঠানের তো শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তো তাই মহারাজ আপনাকে অনুরোধ করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ যদি আপনি দেন বা কোনো উপদেশ যদি আপনি দেন, আমরা কৃতার্থ বোধ করব। উপদেশ দেওয়া নয়, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আমি বলতে পারি যে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের উদ্দেশ্যে,
যে ভারত সেবাশ্রম সংঘ স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, জগতের কল্যাণের করার জন্যে। আমরা যদি সকলেই যদি আমরা ভালো হই, আমরা যদি ভালো মানুষ হয়ে যাই, তাহলে আর কিছু প্রয়োজন হবে না। আমাদের চিন্তাভাবনা, স্বার্থপর চিন্তাভাবনা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে দেখবেন আমরা এক একজন, আমরা স্বামী প্রণবানন্দজি বলতেন তোমরা এক একটি সিংহ শিশু, আমরা এক একজন সিংহ শিশু হতে পারবো। আমরা দেশ, জাতি, সমাজের কল্যাণের জন্যে অনেক কাজ করতে পারবো। আপনারা যারা রয়েছেন অনেকেই করছেন, অনেক কাজ করছেন, কিন্তু আপনাদের একটা যে চিন্তাভাবনা যে আমি একা কতটুকু করতে পারবো, আপনি একা এগিয়ে আসুন, দেখবেন আপনার সঙ্গে অনেক এসে যাবে। ভালো কাজে মানুষের কখনো অভাব হয় না, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আর আপনি সমাজে কাউকে ঘৃণা করবেন না, সবাইকে ভালোবাসতে শিখুন। সবাইকে ভালোবাসবেন, ভালোবাসা আপনি পাচ্ছেন না, দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে। আর এই পরিবেশটাই তখন একটা ভালোবাসার পরিবেশ হয়ে যাবে। সকলে আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কে হবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই এই মানসিকতা নিয়ে আমাদের বেঁচে থাকতে, এই মানসিকতাই আমাদেরকে মানুষ করে তুলবে, আমাদের দেবত্বে উন্নীত করবে। আমাদের যদি ভগবান যিনি রয়েছেন তিনি দু হাতে আমাদের আশীর্বাদ করবেন, আমাদের সকলকার কল্যাণ সাধিত হবে। আমাদের সময় শেষ হয়ে এসেছে, এবারে বিদায় নেবার পালা। মহারাজ, আপনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, সেই জন্য আপনাকে নিছক ধন্যবাদ বলবো না, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আপনার কাছে জ্ঞাপন করছি। আশা করব দর্শকরা আপনার কথায় অনুপ্রাণিত হবেন, আপনার উপদেশ তারা অনুপ্রাণিত হয়ে আপনাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে যার মতো সবাই সমাজ সেবায়, সেবা করার উদ্দেশ্যে তারা এগিয়ে আসবেন, এটুকুই আশা করব। দর্শক শ্রোতাদেরও আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।